নমস্কার। বাংলা সেরা গল্পে সবাইকে জানাই স্বাগত। শুনছেন বনফুলের লেখা উপন্যাস অগ্নিশ্বর। আজ পড়ব উপন্যাসটির তৃতীয় পর্ব। তাহলে শুরু করি। উপন্যাস অগ্নিশ্বর। আপনাদের অনেকের মনে এ প্রশ্ন হয়তো জাগিতেছে যে আমি একজন পুলিশ অফিসার, অগ্নিশ্বর মুখোপাধ্যায়কে লইয়া আমি এত মাথা ঘামাইতেছি কেন? ঘামাইতেছি কারণ আমার এই মাথাটা তিনিই একদিন রক্ষা করিয়াছিলেন। সেই কথাটাই এবার বলিব। পূর্বে একটু আভাস মাত্র দিয়াছি, এবার খুলিয়া বলিব। বোমার দলে কেন যোগ দিয়াছিলাম, কবে যোগ দিয়াছিলাম, তাহা এ কাহিনীর পক্ষে অবান্তর। সে যুগে যে উন্মাদনা বাংলার আকাশে বাতাসে সঞ্চরণ করিতেছিল, সে উন্মাদনার প্রভাব আমিও এড়াইতে পারি নাই। আমি যে দলে ছিলাম, সে দলের কাজ ছিল নানা স্থানে স্বদেশী ডাকাতি করা এবং সেই ডাকাতির টাকা দিয়া বিদেশি অস্ত্রশস্ত্র ক্রয় করা। বহুকাল পূর্বে অনুষ্ঠিত বাহা ডাকাতি ছিল আমাদের আদর্শ। ডাকাতি করার ফাঁকে ফাঁকে সাহেব অথবা গোয়েন্দা মারিবার চেষ্টা, ইহাই ছিল মোটামুটি আমাদের কার্যক্রম। কিন্তু হায়, একদিন ধরা পড়লাম। আমাদেরই দলের একজন বিশ্বাসঘাতকতা করিল। বাঙালিদের মধ্যে স্বদেশপ্রেমিক কম ছিল না, কিন্তু বিশ্বাসঘাতকও অনেক ছিল। মানব সভ্যতা যেমন কৃষি সভ্যতা ও যাযাবর সভ্যতায় ভাগ হইয়া দুইটি বিভিন্ন জাতির সৃষ্টি করিয়াছে, বাঙালি সমাজও যেন অনেকটা তাই। একদল চাকরিবিলাসী শান্তশিষ্ট সুবিধাবাদী কেরানির দল, বড় সাহেবের মন রাখিয়া গৃহিণীর গহনা গড়াইয়া বংশবৃদ্ধি, দোল দুর্গোৎসব, পুত্রকন্যার বিবাহ প্রভৃতি নিষ্পন্ন করিয়া জীবনের অপরাহ্নে পরচর্চা, পরলোকচর্চা, দলাদলি, ঘোঁট প্রভৃতিতে মত্ত থাকিয়া হরিনাম করিতে করিতে শেষ নিঃশ্বাসটি ত্যাগ করা, ইহাই মোটামুটি তাহাদের জীবনের আদর্শ। কিন্তু এই বাঙালির ঘরেই আবার এমন একদল ছেলে মেয়ে জন্মগ্রহণ করিয়াছে, গৃহের বন্ধন, গৃহস্থালীর মায়া যাহাদের বাঁধিতে পারে নাই, আদর্শের স্বপ্নে বিভোর হইয়া যাহারা যুগে যুগে গৃহত্যাগ করিয়াছে। এই দলের চৈতন্য ছিলেন, ক্ষুদিরাম, কানাইলালেরাও এই দলের লোক। ইহাদের সহিত প্রথমোক্ত দলের ঘোর শত্রুতা, কারণ ইহাদের নিঃস্বার্থ আত্মবিসর্জনের আগুন, ইহাদের ভূমাকাঙ্ক্ষা প্রাণের প্রচণ্ড ঝড় গৃহস্থের সুখের সংসারকে বারবার শ্মশান করিয়া দিয়াছে। তাই যখনই এইরূপ ত্যাগী আদর্শ পাগল লোক সমাজে দেখা দিয়াছে, তখনই তাহাদের বিরোধিতা করিবার লোকও দেখা দিয়াছে সংরক্ষণশীল সমাজে হইতে। সংখ্যায় বাঙালি বিপ্লবী এবং বাঙালি গোয়েন্দা প্রায় সমান। দলের একজনের বিশ্বাসঘাতকতার ফলে আমরা ধরা পড়িয়া একটি মফস্বলের জেলে বন্দী হইলাম। আমাদের বিরুদ্ধে চার্জ সশস্ত্র ডাকাতি এবং হত্যা। কোনোটাই মিথ্যা নয়, ফাঁসি সুনিশ্চিত। মৃত্যুরই প্রতীক্ষা করিতেছিলাম। এমন সময় বিধাতা দয়া করিলেন। আমাদের দলের লোক জেলের চাকরদের হাত করিয়া আমাদের কাছে গোটা 2 লোডেড রিভলভার পৌঁছাইয়া দিল। যে পাত্রে করিয়া মেথররা প্রতি সেল হইতে বিষ্ঠা পরিষ্কার করে, সেই পাত্রের মধ্যে বিষ্ঠার স্তূপে আত্মগোপন করিয়া আমাদের উদ্ধারকর্তারা আসিলেন। নরেন গোসাইকে খুন করিবার জন্য কানাইলালের নিকটও একদা তিনি আসিয়াছিলেন। আমরা আর কাল বিলম্ব করিলাম না। 2 জন ওয়ার্ডারকে হত্যা করিয়া পরদিনই জেল হইতে পলায়ন করিলাম। জেলেরই চাকররা আমাদের সহায়তা করিয়াছিল। তাহা না করিলে পারিতাম না। সেকালে জেলের অনেক চাকরেরা স্বদেশীদের মনে মনে ভক্তি করিত। অনেকে বাহির হইতে টাকাও পাইত প্রচুর।
পাগলা ঘণ্টা যখন বাজিয়া উঠিল, তখন আমরা জেলের বাহিরে প্রাণপণে ছুটিতেছি। আমাদের তাড়া করিয়াছে রাইফেলধারী মিলিটারি পুলিশ, ঘোড়ায়, মোটরে, পদব্রজে, অধিকাংশই লালমুখ টমি। জেলের নিকটেই তাহাদের একটা ছাউনি ছিল। কতক্ষণ ছুটিয়াছিলাম মনে নাই। হঠাৎ একটা গুলি খাইয়া পড়িয়া গেলাম, সঙ্গে সঙ্গে ধরাও পড়িলাম। যখন জ্ঞান হইল, তখন দেখি হাসপাতালের একটা বিছানায় শুইয়া আছি। ডাক্তার অগ্নিশ্বর মুখোপাধ্যায় আমার ক্ষতটা পরীক্ষা করিতেছেন। কাছেই একজন টমি দাঁড়াইয়া আছে। কথাবার্তায় মনে হইল সেই ক্যাপ্টেন। অগ্নিশ্বর বলিলেন, এর পেটে বুলেট ঢুকেছে, সেটা আবার করে না দিলে বাঁচবার আশা নেই। তোমরা কি একে বাঁচাতে চাও? নিশ্চয়। তাহলে এক্ষুনি অপারেশন করতে হবে। আমি কিন্তু আমার আপিসে তোমাদের ডিনারের ব্যবস্থা করেছি, 2 বোতল হুইস্কিও পেয়েছি। তুমি আগে ডিনার খাবে না আমার সঙ্গে অপারেশন থিয়েটারে যাবে? আমি অপারেশন থিয়েটারে গিয়ে কি করব? খিদে পেট জ্বলে যাচ্ছে আমার। আমি খাই গিয়ে। আই হোপ আই ক্যান ট্রাস্ট ইউ। ইউ আর মাই ওল্ড ফ্রেন্ড। অফকোর্স। সাহেব ডিনার খাইতে চলিয়া গেলেন। অগ্নিশ্বর সঙ্গে সঙ্গে চলিয়া গেলেন অন্য একটা দরজা দিয়া। তিনি কি করিলেন জানি না, একটু পরে 2টা বেয়ারা একটি স্ট্রেচার লইয়া আসিল। স্ট্রেচারে চড়িয়া আমি যে ঘরে উপস্থিত হইলাম, তাহা অপারেশন থিয়েটার নয়, মর্গ। অগ্নিশ্বর সেখানে দাঁড়াইয়াছিলেন। তিনি ম্যাথর 2 জনকে বলিলেন, যে আনক্লেমড বডিটা এখানে রয়েছে, সেইটা তুলে নিয়ে যা অপারেশন থিয়েটারে। তুমি শিগগির নাবো। স্ট্রেচার হইতে আমাকে নামাইয়া দিয়া আমার কানে কানে বলিলেন, তোমাকে আমি চিনেছি, তুমি পালাও। স্ট্রেচার বাহিত হইয়া আনক্লেমড মৃতদেহটি অপারেশন থিয়েটারের দিকে চলিয়া গেল। আমি অজানার উদ্দেশ্যে আবার অন্ধকারে পা বাড়াইলাম। বুলেট আমার পেটে প্রবেশ করে নাই। পেটের চামড়া ঘেঁষিয়া চলিয়া গিয়াছিল, খানিকটা চামড়া তুলিয়া লইয়াছিল, আর কিছু করিতে পারে নাই। কয়েকদিন পরে কাগজে দেখিলাম হাসপাতালে আমার মৃত্যু হইয়াছে। পেটে বুলেট ঢুকিয়াছিল, তাহা বাহির করিবার জন্য আমার পেট কাটা হয়। সার্জন এ মুখার্জি অনেক খোঁজাখুঁজি করিয়াও বুলেটটি পান নাই। অপারেশনের ফলে আমার মৃত্যু হইয়াছে। কিছুদিন পরে দাড়ি, লুঙ্গি আর চাটগাঁয়ের ভাষার সাহায্যে ভোল বদলাইয়া ফেলিলাম। তখন মুসলমানের উপর ব্রিটিশ গভর্নমেন্ট খুব প্রসন্ন ছিলেন, তাই মুসলমানের ছদ্মবেশ গ্রহণ করাই নিরাপদ মনে হইল। চট্টগ্রামের এক মুসলমানের বাড়িতেই চাকর হিসাবে বাহাল হইয়া গেলাম। পরিচয় দিবার সময় বলিলাম, কলিকাতায় আমার বাবা বাবুর্চির কাজ করিত। হিন্দু মুসলিম রায়টের সময় হিন্দুর ছুরিতে মারা গিয়াছে। মা কোথায় পলাইয়া গিয়াছে জানি না, ভাই বোন কেহ নাই। হায় রে, আমার নিজের বাবা মা তখন হয়তো তাহাদের শহীদ পুত্রের মৃত্যুশোকে ভালো করিয়া কাঁদিতেও পারিতেছেন না। কারণ আমার আরেকটি ভাই ছিল। সে যে আমার ভাই, এ কথা পুলিশের কানে গেলে তাহাকেও লইয়া পুলিশ টানাটানি করিবে। এই ভয়ে তাহাদের পুত্রশোকও হয়তো ভাষা পাইতেছে না। এই রকম একটা কল্পনা করিয়া আমি সুখ পাইতাম। কিন্তু সত্য যাহা ঘটিয়াছিল তাহা আরও নিদারুণ। আমার বাবা মা ভাই কেহই রক্ষা পায় নাই। আমার বাবা মা পলাতক বিপ্লবীদের আশ্রয় দিতেন। যে বিশ্বাসঘাতক আমাদের ধরাইয়া দিয়াছিল, আমার ভাই তাহাকে প্রকাশ্য রাজপথে কুকুরের মতো হত্যা করিয়া ফাঁসি গিয়াছে। পুলিশের লোকেরা আমার মা বাবাকেও রেহাই দেয় নাই। আমি যখন বিলাত হইতে ফিরিলাম, তখন তাহাদের স্মৃতি সম্পূর্ণরূপে অবলুপ্ত। আমাদের ভিটায় ঘুঘু চড়িতেছে না। রাজানুগৃহীত এক ব্যক্তি সেখানে বাড়ি করিয়াছেন। তাহার অ্যালসেশিয়ান কুকুরের দাপটে সেখানে কেহ ঘেঁষিতে পারে না। আমি বাবা মায়ের শ্রাদ্ধ তর্পণও করিয়াছি লুকাইয়া। সহজে তাহা সম্ভব হয় নাই। বাংলা, বিহার, উত্তরপ্রদেশে আমি মুসলমান বলিয়া পরিচিত,
প্রকাশ্যে হিন্দুমতে বাবা মার শ্রাদ্ধ করিব কি করিয়া, তবু করিয়াছিলাম। ধনুষ্কটি যাইতে হইয়াছিল। হ্যাঁ, আমি শেষ পর্যন্ত বিলাত গিয়াছিলাম। ব্যাপারটি সম্ভব হইয়াছিল বড় অদ্ভুত উপায়ে। আমি যে হাজি সাহেবের বাড়িতে চাকর রূপে বাহাল হইয়াছিলাম তাহার বৃহৎ পরিবার। তাহার নিজের 4টি বিবি, 2টি বয়স্ক পুত্র পিতৃপন্থা অনুসরণ করিয়া একাধিক বিবাহ করিয়াছেন। ইহা ছাড়া একটি কন্যা এবং একটি ভাগ্নী সপরিবারে তাহার আশ্রয়ে বাস করিতেন। বৃহৎ পরিবার। আমাকে বাসন মাজিতে হইত, বাহিরের ঘর ঝাড়ু দিতে হইত, পুরুষদের কাপড় কাচিতে হইত। ইহা ছাড়া ফাই ফরমাস তো ছিলই। বাজারও করিতে হইত। বাজার করিতে গিয়া লক্ষ্য করিতাম একটি ভিখারিনী প্রায় প্রতি দোকানে গিয়া ভিক্ষা চাহিতেছে। কেহ ভিক্ষা দিতেছে, কেহ দিতেছে না, কিন্তু সকলেরই দৃষ্টি প্রলুব্ধ। মেয়েটির বয়স আন্দাজ 30-32 হইবে। যুবতী নয়, কিন্তু রূপসী। তাহার চোখের দৃষ্টি ঠিক পণ্যরমণীর দৃষ্টি নহে, কিন্তু অদ্ভুত সে দৃষ্টি। তাহার ভাষাও চট্টগ্রামের ভাষা নহে, পশ্চিমবঙ্গের ভাষা। মনে হইল মেদিনীপুরের। মেদিনীপুর বিপ্লবীদের চক্ষে তীর্থস্থান। মেয়েটির কথায় মেদিনীপুরের টান শুনিয়াই প্রথমে তাহার প্রতি আকৃষ্ট হইয়াছিলাম। তাহার পর একদিন সে আমার কাছেও ভিক্ষা চাহিল। বলিলাম, আমি তো নিজেই গরিব, তোমাকে আর কি দিতে পারি? যা পারো তাই দাও। আরও 1-2 পরে জিজ্ঞাসা করিলাম, ভিক্ষা করো কেন? রোজগার করতে পারো না? মেয়েটি তাহার সেই অদ্ভুত দৃষ্টি আমার মুখের উপর নিবদ্ধ করিল। তাহার পর বলিল, আমার মতো মেয়ের পক্ষে রোজগারের একটি পথই খোলা আছে। অনেকেই আমাকে সে চাকরি দিতে চায়, কিন্তু আমার প্রবৃত্তি হয় না। তাহার চোখের দিকে চাহিয়া রহিলাম। মনে হইল চোখের 2টি তারা যেন 2টি ছড়রা। সহসা সে বলিয়া উঠিল, তুমি আমার ছেলে হবে? আমাকে মা বলে ডাকবে? আমাকে কেবল খেতে পড়তে দিও, তোমার সব কাজ আমি করে দেব। আমি যে মুসলমান মা, আমার ছোঁয়া খাবে তুমি? তুমি যদি মা বলে আমাকে ডাকো, তাহলে তো জাতের বিচার আর রইল না। মায়ের চোখে সব ছেলেই এক জাত। বেশ, তাই হবে। তোমার দেশ কোথা? মেদিনীপুর জেলা, কন্টাই সাব ডিভিশন। শরীর রোমাঞ্চিত হইয়া উঠিল। এখানে কি করে এলে? ভাসতে ভাসতে। এক স্বদেশী আন্দোলনে সাহেবরা এসে পেট্রোল দিয়ে আমাদের ঘর বাড়ি সব পুড়িয়ে দিল। আমার স্বামীর মুখের উপর গুলি করলে একজন সাহেব। তার অপরাধটি কি জানো? সে বলেছিল বন্দে মাতরম। আমার ছেলেটাকেও মেরে ফেললে, মারলে না কেবল আমাকে। তাহার চোখের ছড়রা 2টি প্রখর হইয়া উঠিল। মনে হইল এখনই বুঝি ছুটিয়া বাহির হইয়া আসিবে। আমাকে তারা ফেলে চলে আসছিল, কিন্তু আমি সঙ্গ ছাড়িনি। খবর পেয়েছি ওরা এখানে এসেছে, তাই আমিও এসেছি। ওদের সঙ্গে সঙ্গে ঘুরছ কেন? এখনো বকশিস পাইনি যে? কলকণ্ঠে হাসিয়া উঠল সহসা। তুমি ছেলে বলেই তোমাকে সব কথা বললুম। বলা বোধহয় উচিত ছিল না, না? মাথা ঠিক নেই। তুমি আমাকে মা বলে ডাকবে তো? একবেলা 2টি খেতে দিও কেবল, কেমন? কোথা থাকো তুমি? হাজি সাহেবের বাড়িতে। সেখানে যেও না যেন। আমি তোমার খাবার এইখানেই নিয়ে আসব। তুমি কোথায় থাকো? কোথাও না। দিন রাত ঘুরি, ফাঁক খুঁজি। শোবার বসবার কি জো আছে কোথাও? সঙ্গে সঙ্গে কেউ না কেউ দাঁড়াবে কাছে এসে। খালি ঘুরে বেড়াই। সকালবেলা বাজারে আসি। এইখানেই খাবার দিয়ে যেও, কেমন? অভিভূত হইয়া বাড়ি ফিরিলাম।
তাহার পরদিন হইতে রোজই আমার খাবারের খানিকটা অংশ তাহাকে দিয়া আসিতাম। ও অঞ্চলে সকলে তাহাকে পাগলি বলিত। প্রথম প্রথম অনেকে তাহাকে বিরক্ত করিবার চেষ্টা করিয়াছিল, শেষে আর করিল না। সে একজনকে নাকি কামড়াইয়া দিয়াছিল। এইভাবেই চলিতেছিল। ইতিমধ্যে আর একটি ঘটনা ঘটিয়া গেল। একদিন নদীতে স্নান করিতেছি, হঠাৎ সকলে হৈ হৈ করিয়া উঠিল। দেখিলাম একটি ছেলে ডুবিতেছে, ঘূর্ণাবর্তের মধ্যে পড়িয়া গিয়াছে, বাঁচিবার আশা প্রায় নাই। প্রাণ তুচ্ছ করিয়া ঝাঁপাইয়া পড়িলাম এবং অনেক কষ্টে ছেলেটার চুলের ঝুঁটি ধরিয়া টানিতে টানিতে তাহাকে তীরে তুলিলাম। অনেক জল খাইয়াছিল। হাসপাতালে গিয়া কোনো রকমে রক্ষা পাইয়া গেল। শুনিলাম একজন সারেংয়ের ছেলে। সারেং একদিন আসিয়া আমার সহিত দেখা করিলেন এবং আমাকে কিছু পুরস্কার দিতে চাহিলেন। পুরস্কার লইলাম না। বলিলাম, আপনার ছেলের জান বাঁচাতে পেরেছি, এই তো আমার যথেষ্ট বকশিস। খোদাতালা ওকে বাঁচিয়ে রাখুন। এর জন্যে আমি টাকা নিতে পারবো না, গোস্তাকি মাপ করবেন। দিন কতক পরেই কিন্তু বকশিসটা লইতে হইল অপ্রত্যাশিত রূপে এবং অন্য প্রকারে। একদিন বাজারে সেই পাগলিটা বলিল, তুই যে আমাকে মা বলিস, পেন নাম করলি না তো একদিন, পেন নাম কর আজ। ভঙ্গি ভরে শাড়িটা তুলিয়া পা বাড়াইয়া দিল। দেখিলাম তাহার মুখে অদ্ভুত একটা হাসি, চোখের কোণে জল। পেন নাম কর, মাকে পেন নাম করবি, তাতে আর লজ্জা কি? চারিদিকে লোক জড়ো হইয়া গিয়াছিল। আমি সত্যই একটু অপ্রস্তুত হইয়া পড়িয়াছিলাম। শেষে তাহার হাত হইতে নিস্তার পাইবার জন্যই তাহাকে একটা প্রণাম করিলাম। সে এক দৃষ্টে আমার মুখের দিকে খানিকক্ষণ চাহিয়া রহিল। সহসা তাহার চিবুক ও নিচের ঠোঁটটা থরথর করিয়া কাঁপিয়া উঠিল। আমার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করিল, মানুষের মতো মানুষ হও, আমি আশীর্বাদ করছি, তুমি হবে। মেয়েটির নাম ছিল বিশাখা। বাঁ হাতে উল্কি দিয়া নামটি লেখা ছিল। সে আজ কতদিনের কথা। তাহার হাসি কান্না মাখা মুখখানি আজও আমার মনে স্পষ্ট আঁকা আছে। এতটুকু ম্লান হয় নাই। মাঝে মাঝে মনে হয়, তাহার আশীর্বাদ কি আমার জীবনে ফলিয়াছে? সত্যই কি মানুষের মতো মানুষ হইতে পারিয়াছি? প্রণাম করার পরদিনই ঘটনাটি ঘটিল। একজন মিলিটারি সাহেব বাজারে আসিয়াছিল। বিশাখা ছুটিয়া গিয়া একেবারে তাহার টুটি কামড়াইয়া ধরিল। সে কামড় সাংঘাতিক মরণ কামড়। বুলডগ যেমন একবার কামড়াইয়া ধরিলে সে কামড় আর খোলে না, এ কামড় তেমনি কামড়। অনেক টানাটানি ধস্তাধস্তি করিয়াও বিশাখাকে ছাড়ানো গেল না। তাহার পিঠের উপর লাঠি, জুতা, ঘুষি, চর বর্ষিত হইতে লাগিল, তবু সে ছাড়িল না। শেষে একজন সার্জেন্ট তাহার কাপড় খুলিয়া সর্বাঙ্গে সপাসপ হান্টার চালাইতে লাগিল, তবু কোনো ফল হইল না। শেষে তাহাকে গুলি করিয়া মারিয়া ফেলা হইল। বিশাখা মরিল, কিন্তু তাহার মৃতদেহটা সাহেবের টুটি কামড়াইয়া ঝুলিতে লাগিল। খানিকক্ষণ পরে হাসপাতালে অস্ত্রোপচার করিয়া তাহার রক্তাক্ত মুখটা সাহেবের গলা হইতে যখন ছাড়াইয়া লওয়া হইল, তখন দেখা গেল সাহেবের টুটিটা সে একেবারে চিবাইয়া দিয়াছে। একাধিক বড় বড় শিরাও ছিন্ন ভিন্ন হইয়া গিয়াছে। আধ ঘণ্টা পরে সাহেবেরও মৃত্যু হইল। বাংলার অগ্নিযুগের ইতিহাসে বিশাখার নাম লেখা নাই, আরও অনেকের নাই। ইচ্ছা করিয়া অনেকে নিজেদের পরিচয় মুছিয়া দিয়া গিয়াছে। কাজটাই তাহাদের কাছে বড় ছিল, নামটা নয়। এই প্রসঙ্গে মনে পড়িতেছে, আমাদের সেই পলাতক জীবনে যখন বন্য পশুর মতো আমরা এক স্থান হইতে আর এক স্থানে পালাইয়া বেড়াইতাম, যখন পথের বদলে বিপথ এবং গৃহের বদলে অরণ্যই আমাদের নিকট বেশি নিরাপদ মনে হইত, যখন ক্ষুধার অন্ন, তৃষ্ণার জল,
বিশ্রামের শয্যা দুর্লভ বিলাসের মতো ছিল, সেই সময় কত অপরিচিত গৃহে আশ্রয় পাইয়াছি, কত অচেনা মা বোনেদের সেবা পাইয়াছি, তাহার ইতিহাসও কোথাও লেখা থাকিবে না। তাহারা জানিতেন আমরা বোমার দলের লোক, তাহারা জানিতেন আমাদের আশ্রয় দেওয়া নিরাপদ নয়, তবু আশ্রয় দিতেন, হয়তো 1 ঘণ্টার জন্য, হয়তো 1 রাত্রির জন্য। আজ কোথায় তাহারা? ইতিহাসে তাহাদের নাম নাই, বিশাখারও নাই। মাঝে মাঝে মনে হয় জীবন আমার ধন্য হইয়া গিয়াছে, তাহাকে একবারও অন্তত প্রণাম করিয়াছি। বিশাখা মরিয়া কিন্তু আমাকে বিপদে ফেলিয়া গেল। পুলিশের খবর পাইতে বিলম্ব হইল না যে আমি তাহাকে রোজ খাইতে দিতাম। বাজারে যাইতেই একজন আমাকে বলিল, তুমি শিগগির এখান থেকে পালাও, পুলিশ তোমাকে খুঁজছে। বাজার না করিয়াই বাড়ি ফিরিয়া গেলাম। হাজি সাহেবকে খুলিয়া বলিলাম সব। তিনি বলিলেন, পুলিশ তোমার খোঁজে এখানেও এসেছিল, আমি বলে দিয়েছি তুমি এখানে নেই, তোমাকে আমি জবাব দিয়েছি, তুমি এদেশ ছেড়ে পালাও। কোথা পালাবো হুজুর, আমি গরিব মানুষ। হাজি সাহেব গম্ভীর মুখে দাড়ির ভিতর আঙুল চালাইতে লাগিলেন। কিন্তু আমি তো বাপু তোমাকে আর আমার বাড়িতে থাকতে দিতে পারি না। তুমি তাহলে এক কাজ করো, সারেং সাহেবের কাছে যাও, তার জাহাজ 2-1 দিনের মধ্যেই ছাড়বে। তিনি যদি তোমাকে জাহাজে তুলে নিয়ে কোথাও পার করে দেন, তাহলে বেঁচে যাবে তুমি এ যাত্রা। কোন সারেং? আরে, যার ছেলেকে তুমি বাঁচিয়েছিলে। সারেং বলিল, নিশ্চয় তোমার জান বাঁচাবো বই কি, তুমি আমার আলীকে বাঁচিয়েছ। আমার জাহাজ বিলেত যাবে, যেতে রাজি আছো তো? জাহাজের খোলের ভিতর লুকিয়ে থাকতে হবে কিন্তু। আপনি যা করতে বলবেন তাই করব। খোলের ভিতর কতদিন থাকতে হবে? বেশি দিন হয়তো নাও হতে পারে। ক্যাপ্টেন সাহেবকে বলবো আমি একটা চাকর সঙ্গে নিয়ে যাচ্ছি, তিনি হয়তো আপত্তি করবেন না। ক্যাপ্টেন সাহেব আপত্তি করিলেন না। শুধু তাহাই নয়, দিন কয়েক পরে আমি ক্যাপ্টেন সাহেবেরই প্রিয় ভৃত্য হইয়া পড়িলাম। তিনি মদটা একটু অধিক মাত্রায় খাইতেন এবং মত্ত অবস্থায় আমাকে গালাগালি দিয়া সুখ পাইতেন। এটা বোধহয় তাহার চাটের কাজ করিত। 2-1 পেগ প্লেটে পড়িবা মাত্র তিনি আমাকে সান অব এ বিচ বলিয়া সম্বোধন করিতেন এবং ধাপে ধাপে গালাগালি যে ভাষায় গিয়া শেষ পর্যন্ত পৌঁছিত তাহা লেখা যায় না। আমার কাজ ছিল সোডার বোতল খোলা, মদের বোতল খোলা, বরফ ভাঙা, গালাগালি শোনা এবং তিনি যখন বেএক্তার হইয়া পড়িতেন তখন তাহাকে লইয়া গিয়া বিছানায় শোয়াইয়া দেওয়া। মাঝে মাঝে তিনি আমাকে লাথিও মারিতেন। সবই আমি নির্বিকারভাবে সহ্য করিতাম। অভিনয় ভালোই করিতেছিলাম। যে কোনো অবস্থার সঙ্গে নিজেকে বেমালুম খাপ খাওয়াইয়া লইবার শিক্ষা বিপ্লবী জীবনেই লাভ করিয়াছিলাম। কিন্তু বিপ্লবী জীবনে বাহিরে যেভাবেই আত্মপ্রকাশ করি না কেন, ভিতরে ভিতরে স্বকার্য সাধনের লক্ষ্য ঠিক থাকিত। এক্ষেত্রে তাহা ছিল না, তাই মনে মনে একটু অস্বস্তি বোধ করিতেছিলাম। নিজেদের দলের লোকেই বিশ্বাসঘাতকতা করিয়া আমাদের ধরাইয়া দিয়াছে, এই গ্লানিতে বিপ্লবী জীবনের সম্বন্ধেই আস্থা হারাইয়া ফেলিয়াছিলাম। তখনও জানিতাম না যে আমার ভাই সেই বিশ্বাসঘাতকটাকে হত্যা করিয়া ইহার প্রতিশোধ লইয়াছে। জানিলে হয়তো আবার বিপ্লবী জীবনেই ফিরিয়া যাইতাম, কিন্তু তখন জানিতাম না। বিশাখার মৃত্যু মনকে নাড়া দিয়াছিল। বিশাখার মৃত্যুর জন্যই এই জাহাজে আসিয়া আশ্রয় লইতে হইয়াছে। অদৃষ্ট যে কোন পথে আমাকে চালিত করিতেছে, ইহার পর কোথায় কি করিব, চিরকাল পলাতকের ঘৃণিত জীবনযাপন করিতে হইবে কিনা, এইসব অনিশ্চিত ভাবনায় মনটা সর্বদাই অবসন্ন হইয়া থাকিত। এমন সময় হঠাৎ একটা পথের নির্দেশ মিলিয়া গেল।
জীবনে হঠাৎই এইরূপ পথের নির্দেশ মেলে। জীবনে যাহা হইয়াছিল তাহা আকস্মিক যোগাযোগের ফলেই হইয়াছিল। পুরুষকার না থাকিলে অবশ্য কিছুই হয় না, কিন্তু পুরুষকার প্রকাশ করিবার ক্ষেত্র আবিষ্কৃত হয় এইরূপ আকস্মিক যোগাযোগের ফলে। কোথা হইতে কে আসিয়া একটা বিশেষ পথে কেন যে লইয়া যায় তাহা কে বলিবে। একদিন চোখে পড়িল, ডেকে বসিয়া একটি যুবক নিবিষ্ট চিত্তে একখানি বই পড়িতেছে। চেহারাটা ভারতীয় তো বটেই, বাঙালি বলিয়া সন্দেহ হইল। আস্তে আস্তে পিছন দিকে গিয়া দেখিবার চেষ্টা করিলাম কি বই পড়িতেছে। দেখিয়া বিস্মিত এবং চমকিত হইলাম। বাংলা বই, কিন্তু ছাপা নয়, হাতে লেখা। লেখাটাও আমার চেনা বলিয়া ঠেকিতে লাগিল। তাহার পর সহসা মনে পড়িল, এ যে অগ্নিশ্বর মুখুজ্জের হস্তাক্ষর। সুবিমলকে লেখা তাহার অনেক চিঠি যে আমি পড়িয়াছি। এ ভদ্রলোক কে? অগ্নিশ্বরের কোনো আত্মীয় নাকি? তখন আর কিছু বলিলাম না, আস্তে আস্তে সরিয়া গেলাম। কিন্তু মনের মধ্যে একটা ঔৎসুক্য জাগিয়া রহিল। ভদ্রলোকটির পরিচয় সংগ্রহ করিতে হইবে। পরদিন ঝড় বৃষ্টি নামিল। ডেকে কেহই বাহির হইতে পারিল না। তাহার পরদিনও ভদ্রলোকটিকে পাইলাম না। তাহার পর চোখে পড়িল, তিনি জাহাজের ডাক্তারবাবুটির ঘরে বসিয়া গল্প করিতেছেন। একটু পরেই তাহার সহিত দেখা হইল। তিনি ডাক্তারবাবুর ঘর হইতে বাহির হইতেছিলেন। আমি আগাইয়া গিয়া নমস্কার করিলাম এবং বাংলায় বলিলাম, নমস্কার, গায়ে পড়ে আলাপ করছি বলে ক্ষমা করবেন। আপনি বাঙালি, তাই আলাপ করবার লোভ সামলাতে পারলুম না। আপনিও বাঙালি? তিনি আমার আপাদমস্তক নিরীক্ষণ করিলেন। আমার পোশাকে এবং চেহারায় বাঙালিত্ব কিছু ছিল না। মুখময় দাড়ি, গোঁফ কামানো, পরনে আধময়লা পাজামা, গায়ে লম্বা নীল কোট একটা। আগে হ্যাঁ। মুসলমান? আগে হ্যাঁ। জাহাজে চাকরি করেন? হ্যাঁ। আপনার সঙ্গে একটু আলাপ করবার ইচ্ছে আছে, হয়তো আত্মীয়তাও বেরিয়ে পড়তে পারে। আমি হিন্দু, আপনি তো মুসলমান। হাসিয়া বলিলাম, হিন্দুর সঙ্গেও মুসলমানের আত্মীয়তা হয় বই কি। মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক কি কেবল জাত বা রক্তের সম্পর্ক দিয়েই ঠিক হয়? আমার মুখে এ ধরনের কথা তিনি প্রত্যাশা করেন নাই। বিস্মিত হইয়া বলিলেন, নিশ্চয় নয়, মানুষের সঙ্গে মনুষ্যত্বের সম্পর্কটাই সবচেয়ে বড়। বেশ, আসবেন। নম্বর 18 আমার কেবিন। যখন সুবিধে হয় আসবেন। আমি ঘরেই থাকি প্রায়। সেই দিনই একটু পরে অবসর মতো তাহার কেবিনে গিয়া দেখা করিলাম। তিনি তখনও অগ্নিশ্বরের লেখাটা পড়িতেছিলেন। আসুন, আপনার কথাই ভাবছিলাম। কোথা বাড়ি আপনার? হাসিয়া বলিলাম, রবীন্দ্রনাথের একটা কবিতা আছে, সব ঠাঁই মোর ঘর আছে, আমি সেই ঘর মরি খুঁজিয়া। আমার অবস্থা অনেকটা তাই। কোথায় যে আমার বাড়ি তা জানি না, সর্বত্র সেইটেই খুঁজছি। সোজা হইয়া উঠিয়া বসিলেন তিনি। আপনি তো গুণী লোক দেখছি মশাই। আমার সঙ্গে আপনার আত্মীয়তা আছে এ কথা তখন হঠাৎ মনে হলো কেন? আপনি যে বইটা পড়ছেন তার হাতের লেখাটা আমার চেনা। সেদিন ডেকে বসে যখন পড়ছিলেন তখন চোখে পড়েছিল লেখাটা। ও, কার লেখা বলে মনে হয়েছিল আপনার? ডাক্তার অগ্নিশ্বর মুখুজ্জের। ঠিক বলেছেন তো, তাঁরই লেখা। আপনার সঙ্গে এর আলাপ কী করে হয়েছিল? ছাত্রজীবনে ওকে প্রথম দেখি আমি, তখনই মুগ্ধ হয়েছিলাম। কলকাতায় যখন কলেজে পড়তে গেলাম তখন ওর আরও পরিচয় পেলাম। আমার এক সহপাঠী সুবিমল সাহিত্য চর্চা করত, এখনও করে বোধ হয়। অগ্নিশ্বর মুখুজ্জে তার লেখার সমালোচনা করতেন।
সুবিমল আমাকে দেখাতো সেসব। তখনই তার ধারালো মনের পরিচয় পেয়েছিলাম। খাপখোলা তলোয়ার যেন। যদিও তখন ওর সঙ্গে প্রত্যক্ষ পরিচয় আমার হয়নি, কিন্তু মনে হয় পরে আমি যে পথে পা বাড়িয়েছিলাম তা ওরই প্রভাবে। আবেগের মুখে এই পর্যন্ত বলিয়া সহসা থামিয়া গেলাম। ভয় হইল, এ কী করিতেছি? অপরিচিত একটা লোকের কাছে এসব কথা বলা তো নিরাপদ নয়। ভদ্রলোক বলিলেন, আমিও অগ্নিশ্বর মুখুজ্জের ছাত্র। FRCS পড়ব বলে বিলেত যাচ্ছি। সত্যি তিনি অসাধারণ লোক, অসাধারণ ডাক্তার, অসাধারণ মানুষ। বাংলাদেশে ওরকম লোক বেমানান। ওর কদর করবার লোক নেই আমাদের দেশে। বিদেশে জন্মালে ইনি ভলটেয়ার রুশো হতে পারতেন। এদেশে ওর নাম পর্যন্ত কেউ জানে না। ওটা ওর কী লেখা পড়ছেন? এটা একটা অদ্ভুত লেখা। লেখাটার নাম হচ্ছে আধুনিক পঞ্চকন্যা। যখন কলেজে পড়তুম ওর সঙ্গে প্রায় আমার তর্ক হতো আমাদের ধর্মপুরাণ নিয়ে। উনি আর্য সভ্যতার একজন গোঁড়া ভক্ত, গীতা, রামায়ণ, মহাভারতের অনুরাগী পাঠক এবং সমালোচক। আমি ওকে একটা চিঠিতে কিছুদিন আগে লিখেছিলাম যে আমাদের দেশে যে পঞ্চকন্যাকে রোজ সকালে স্মরণ করতে বলা হয়েছে তাদের প্রত্যেকটিই তো একাধিক পুরুষের সঙ্গে ঘর করেছেন। এদের স্মরণ করার মানে কি? তার উত্তরে উনি ছোটোখাটো একটা বই লিখে পাঠিয়েছেন। এটা পেয়েছি অনেক দিন আগে, কিন্তু ভালো করে পড়া হয়নি তখন। তাই সঙ্গে করে এনেছি ভালো করে পড়ব বলে। আপনি তো মুসলমান, পঞ্চকন্যার কথা জানেন না, নামই শোনেননি বোধ হয়। হঠাৎ কেমন যেন আত্মসম্মানে আঘাত লাগিল। ইচ্ছা হইল বলিয়া ফেলি, গীতা আমার কণ্ঠস্থ, রামায়ণ মহাভারত গুলিয়া খাইয়াছি। পঞ্চকন্যা আমার নিকট দুর্বোধ্য প্রহেলিকার মতো বিস্ময়জনক। শুধু পঞ্চকন্যাই নয়, রামায়ণ মহাভারতের অনেক চরিত্রই। কিন্তু আত্মসম্বরণ করিয়া ফেলিলাম। ভয় হইল, ভাবিলাম না, এখন ধরা ছোঁয়া দেওয়া ঠিক নয়। বলিলাম, নাম শুনেছি বই কি, অহল্যা, দ্রৌপদী, কুন্তী এদের কথা বলছেন তো? খুবই শুনেছি। গোঁড়া হিন্দুরা হয়তো ওদের অসতী বলবেন, কিন্তু মুসলমানরা বলবে না। শের আফগানের বিবি মেহেরুন্নিসার জগৎবিখ্যাত নূরজাহান হতে আটকায়নি। লেখাটাই আপনার পড়া হলে যদি দয়া করে দেন আমাকে, একটু পড়ে দেখব। আপনার মনের চেহারার সঙ্গে বাইরের চেহারার তো মিল নেই দেখছি। এ জাহাজে আপনি কতদিন চাকরি করছেন? বেশি দিন নয়, এ জাহাজ ছাড়বার সময়ই বহাল পেয়েছি। কি কাজ করতে হয়? ক্যাপ্টেন সাহেবের 5 মাস খাটতে হয়। ওরই চাকর হয়ে যাচ্ছি। আপনি এ কাজ নিয়েছেন কেন বুঝতে পারছি না। আপনার কথাবার্তা শুনে তো মনে হয় আপনি শিক্ষিত লোক। লেখাপড়া কতদূর করেছেন? BSc পাশ করেছি। দেশে কিছু জুটল না, তাই ভাগ্যান্বেষণ করতে বেরিয়ে পড়েছি। প্রথমেই চাকরিটাই জুটল, তাই করছি। তারপর দেখি অদৃষ্টে কি আছে। দুয়ারের কাছে কাহার যেন পদশব্দ পাওয়া গেল। পর মুহূর্তেই ঠক ঠক করিয়া দুয়ারে টোকা পড়িল। মে আই কাম ইন, ডগ? ও ইয়েস। যিনি প্রবেশ করিলেন তাহাকে দেখিয়া আমার গায়ের রক্ত জল হইয়া গেল। ইনি সেই মিলিটারি ক্যাপ্টেন, যিনি আমাদের পিছনে তাড়া করিয়া আমাদের উপর গুলি চালাইয়া অবশেষে অজ্ঞান অবস্থায় আমাকে অগ্নিশ্বর মুখুজ্জের নিকট লইয়া গিয়াছিলেন। ইহারই চোখে ধুলা দিয়া অগ্নিশ্বর আমাকে অপারেশন থিয়েটারে না লইয়া গিয়া মর্গে লইয়া যান এবং সেখান হইতে আমাকে ছাড়িয়া দেন। এই লোকটা এখানে আসিল কোথা হইতে? আমি ডাক্তারবাবুকে নমস্কার করিয়া অবিলম্বে বাহির হইয়া আসিলাম। বাহিরে আসিলাম বটে, কিন্তু চলিয়া গেলাম না। দরজার বাহিরে আড়ি পাতিয়া দাঁড়াইয়া রহিলাম। বলা বাহুল্য, আলাপ ইংরেজিতেই হইতে লাগিল। ডাক্তার,
আমার লিভারের ব্যথাটা আবার বেশ বেড়েছে। জাহাজের মেডিকেল অফিসার যে ওষুধটা দিয়েছে তাতে তো কিছু হচ্ছে না। তুমি কিছু বাতলাতে পারো? পারি, কিন্তু তা তো তুমি শুনবে না। মদটা ছাড়ো। সে তো প্রায় ছেড়েই দিয়েছি। কাল 8 বোতলের বেশি খাইনি তো। ডাক্তারবাবু চুপ করিয়া রহিলেন। কিছু বলছো না যে? কি পড়ছো তুমি ওটা? হাতের লেখা দেখছি। লাভ লেটার? না, পর্নোগ্রাফি নাকি? হাতে লেখা কেন? ডাক্তার অগ্নিশ্বর মুখার্জি আমার শিক্ষক ছিলেন, তিনিই লিখে পাঠিয়েছেন। খুব ভালো লেখেন। ওয়েট ওয়েট, অগ্নিশ্বর মুখার্জি, যিনি সিভিল সার্জন ছিলেন? হ্যাঁ, গ্রেট ম্যান ছিলেন তিনি। হি ওয়াজ এ নাট। তাহার পর একটু থামিয়া বলিলেন, আমাকে খুব বাঁধিয়েছিলেন একবার। একবার একাই শিকারে গেছি এক মফস্বলে। আমার সঙ্গে একটা ইন্ডিয়ান বয় আমার জিনিসপত্র বয়ে নিয়ে গিয়েছিল। তাকে একটা গাছতলায় বসিয়ে আমি তিতিরের সন্ধানে ঢুকলাম গিয়ে একটা জঙ্গলে। অনেকক্ষণ ঘোরাঘুরি করেও কিছু সুবিধে হলো না। ছিল অনেক তিতির, একটাও মারতে পারলুম না। ফুর ফুর করে ঝোপঝাপে ঢুকে পড়ল সব। টেম্পার খারাপ হয়ে গেল খুব। 3-4 মাইল হাঁটতে হয়েছিল বনে বাদারে, আবার হেঁটে হেঁটে ফিরলুম। খুব খিদেও পেয়েছিল, তবে আশা ছিল আমার কিটের ভিতর কিছু বিস্কুট আর খানিকটা পোট আছে, তাই দিয়ে ক্ষুনিবৃত্তি করা যাবে। ফিরে গিয়ে কি দেখলুম জানো? কিট ব্যাগ খোলা, বিস্কুটের টিন খালি। সেই ছোঁড়া সব বিস্কুটগুলি খেয়েছে। কিট ব্যাগটা ঘাঁটাঘাঁটি করতে পোর্টের বোতলের ছিপিটাও ঢিলে হয়ে গিয়েছিল। পোর্টও দেখলাম পড়ে গেছে অনেকটা। লুক অ্যাট দ্য চিফ অব দি বয়। জিজ্ঞেস করলাম। বললে, আমি কিছু জানি না। আমার আর সহ্য হলো না। বুট শুদ্ধ এক লাথি ঝেড়ে দিলাম তার মাথায়। হলো কি জানো? ডিমের মতো মাথাটা ফেটে গেল। এটা প্রত্যাশা করিনি। এক লাথিতে মরে যাবে এ কথা ভাবাই যায় না। কিন্তু ছোঁড়া মরে গেল। গায়ে হাত দিয়ে দেখি স্টোন ডেড। কি করি? তখন এক ডুলি ভাড়া করে নিয়ে গেলাম তাকে হাসপাতালে। সেখানে তাকে ফেলে রেখে যেতে পারি না। দ্যাট উড হ্যাভ বিন ক্রিমিনাল। হাসপাতালে ছিল অগ্নিশ্বর দি গ্রেট। পুলিশে খবর দিতে হলো অবশ্য, কিন্তু অগ্নিশ্বর এমন রিপোর্ট দিলে যে আমি বেঁচে গেলাম। হি ওয়াজ আ স্পোর্ট। একটু থামিয়ে সাহেব আবার বলিলেন, অবশ্য আমারও পরে একটা সুযোগ এসেছিল। অগ্নিশ্বরের এ ঋণ আমি শোধ করে দিয়েছি। উই আর কুইটস। ডাক্তারবাবু প্রশ্ন করিলেন, কি হয়েছিল? এখন আমি রিটায়ার করে ফিরছি, বলতে আর বাধা নেই, তবে কথাটা আর কাউকে বলো না। আমি একবার একদল টেররিস্টকে তাড়া করেছিলাম। জেলে 2 ওয়ার্ডারকে খুন করে পালাচ্ছিল তারা। গুলি খেয়ে পড়ে গেল কয়েকজন। তাদের ফার্স্ট এড দেবার জন্য নিয়ে গেলাম হাসপাতালে। কাছে পিঠে ও ছাড়া আর হাসপাতাল ছিল না। সেখানে গিয়ে দেখি সেখানকার ডাক্তার অগ্নিশ্বর। আগে আলাপ ছিল, খুব খাতির করে বসালে আমাদের নিজের কোয়ার্টার্সে নিয়ে গিয়ে। বললে, যদি আপত্তি না থাকে ডিনারের ব্যবস্থা করতে পারি। তখন রাত 8টা হবে। খিদে পেট জ্বলে যাচ্ছে। বললাম, করো, কিন্তু আগে চলো, যাদের ধরে এনেছি তাদের একটা ব্যবস্থা করে ফেলা যাক। অগ্নিশ্বর যখন ওদের পরীক্ষা করছিল তখনই সন্দেহ হলো। ওদের মধ্যে একটা ছোকরা যেন ওর চেনা। ওর চোখ মুখের ভাবভঙ্গি দেখে বুঝলাম সেটা। সে ছোকরার পেটের উপর দিয়ে একটা বুলেট চলে গিয়েছিল। অগ্নিশ্বর বললে, বোধহয় পেটে ঢুকেছে, পেট কাটতে হবে। আমাকে জিজ্ঞেস করলে, তুমি কি অপারেশন থিয়েটারে আমার সঙ্গে যাবে না ডিনার খাবে গিয়ে? আই টুক দি হিন্ট। বললাম,
অলরাইট, তুমি অপারেশন করো গিয়ে, আমরা ডিনার খেতে যাচ্ছি। ফিরে এসে দেখলাম সে ছোকরা পালিয়েছে। অগ্নিশ্বর একটা মরার পেট কেটে ঢাকা দিয়ে রেখেছে। সম্ভবত কোনো আনক্লেমড বডি ছিল মর্গে। আমি বুঝতে পারলাম সবই, বাট আই ওভারলুকড। আর জানো, এই জন্যে তার উপর আমার শ্রদ্ধা বেড়ে গেল। হি ওয়াজ আ নাট। আর সেখানে দাঁড়াইয়া থাকা নিরাপদ মনে হইল না। দূরে কাপ্তেন সাহেবের গলার আওয়াজ শোনা গেল। তাড়াতাড়ি সেই দিকেই চলিয়া গেলাম। পরদিন আবার ডাক্তারবাবুর সঙ্গে দেখা করিলাম। কথা প্রসঙ্গে জানিতে পারিলাম লন্ডনে তাহার এক আত্মীয় স্কটল্যান্ড ইয়ার্ডে ট্রেনিং লইতেছেন। ইনি তাহারই বাসায় গিয়া উঠিবেন। জিজ্ঞাসা করিলেন, আপনি কি করবেন? ফিরে আসবেন না নিশ্চয়? আপনার পাসপোর্ট আছে তো? না, আমি সারেং সাহেবের দয়ায় লুকিয়ে জাহাজে ঢুকেছি। আমাকে নামতে দেবে না বোধ হয়। ডাক্তারবাবু খানিকক্ষণ আমার মুখের দিকে চাহিয়া রহিলেন। তাহার পর বলিলেন, আপনি কি নামতে চান? চাই, কিন্তু কি করে সম্ভব হবে জানি না। যে সারেং আপনাকে এনেছে তিনিই কোনো ব্যবস্থা করে দিতে পারবেন হয়তো। বলেছেন তাকে কিছু? না, এখনো বলিনি। বলে দেখুন। আমার কাছে কাল আসবেন একবার। আপনার ফটো তুলে নেব একখানা। ভয় পাইয়া গেলাম। ফটো? কেন? এমনি নেব। আপনাকে ভালো লেগেছে আমার। একজন বিএসসি পাস ছেলে যে দরকার হলে চাকরের কাজও করতে পারে, এটা প্রশংসা শুনিয়া চুপ করিয়া রহিলাম। তাহার পর জিজ্ঞাসা করিলাম, অগ্নিশ্বরবাবুর লেখাটা কি আপনার পড়া হয়েছে? একটু বাকি আছে। পড়া হলে আমাকে দেবেন দয়া করে? দেব। পরদিন আবার এক ফাঁকে তাহার কেবিনে গেলাম। তিনি অগ্নিশ্বরের লেখা খাতাটি আমার হাতে দিয়ে বলিলেন, নিন, পড়া হয়ে গেলে ফেরত দেবেন, হারায় না যেন। আমার ইচ্ছে আমি এটা টুকে নিই। এতে আপনার আপত্তি নেই আশা করি? টুকে নিতে পারেন, আপত্তি নেই, কিন্তু আগেই অত কষ্ট করতে যাবেন কেন? পড়েই ফেলুন না আগে, ভালো লাগলে টুকবেন। আচ্ছা, আসুন এবার আপনার একটা স্ন্যাপ তুলে নিই। অদ্ভুত জিনিসের ফটো সংগ্রহ করার বাতিক আছে আমার। আমার মধ্যে কি এমন অদ্ভুত দেখলেন? অদ্ভুত বই কি, বাঙালির ছেলে হয়ে বিএসসি পাশ করে আপনি এই চাকরি করছেন, এরকম আমি অন্তত দেখিনি। একটু থামিয়া আবার বলিলেন, আপনি হিন্দু হলে বোধহয় পারতেন না, মুসলমান বলেই পেরেছেন। কিন্তু বাঙালির ছেলেরা বড় বিলাসী। হিন্দু বাঙালি ছেলেদের সম্বন্ধে আপনার এ হীন ধারণা কেন? ক্যামেরাটা ঠিক করিতে করিতে তিনি হাসিয়া বলিলেন, অভিজ্ঞতা থেকে এই ধারণা হয়েছে। কিন্তু বাঙালির ছেলেরা 50 টাকা মাইনের কেরানি হবার জন্যে আপিসের দরজায় মাথা কুটে বেড়াবে, রকে বসে আড্ডা মারবে, সিনেমায় ভিড় করবে, রাজনীতি নিয়ে হুজুগ করবে, কিন্তু গতর খাটিয়ে পরিশ্রম করে কিছু করবে না। ওদের স্বাধীন ব্যবসার দৌড় মণিহারি দোকান পর্যন্ত। সেখানে সকাল সন্ধে একদল ছোঁড়া জুটিয়ে বেশ আড্ডা মারা যায়। ওদের স্বাধীন পেশার দৌড় বার লাইব্রেরি পর্যন্ত। যেখানে পয়সা না থাক, রাজা উজির মারবার সুযোগ আছে। এমএসসি পাশ করেও উকিল হচ্ছে দলে দলে। আপনার মতো বেঠিক পথের পথিক হওয়া হিন্দু বাঙালির ছেলের পক্ষে শক্ত। তাই আমার মনে হয় বাংলাদেশে কার্নেগি, ফোর্ড যদি কোনো কালে জন্মায়, তা জন্মাবে বাঙালি মুসলমানের মধ্যে। ওরাই দুঃসাহসী, বেপরোয়া, ওরাই মরিয়া হয়ে জীবনযুদ্ধে ঝাঁপিয়ে পড়তে পারে। ওদের মধ্যে আরব বেদুইনদের রক্ত আছে। আপনাকে দেখে তাই খুব ভালো লাগলো। আমি আর আত্মসম্বরণ করিতে পারিলাম না। বলিয়া ফেলিলাম, আমি মুসলমান নই, আমি হিন্দু বাঙালি। বলেন কি?
তাহলে মুসলমান বলে নিজের পরিচয় দিচ্ছেন কেন? কারণ আছে। কারণটা কি? আমার জীবন মরণ সমস্যা এর সঙ্গে জড়িত। আপনি যদি প্রতিশ্রুতি দেন এ কথা গোপন রাখবেন, তাহলে সব খুলে বলতে আমার আপত্তি নেই। প্রতিশ্রুতি দিয়ে প্রতিশ্রুতি রাখেননি এরকম লোক অবশ্য আমি দেখেছি। আপনার প্রতিশ্রুতি পেলেও আমি হয়তো নির্ভয় হতে পারবো না, কিন্তু আপনার মতো লোকের চোখে হিন্দু বাঙালির ছেলে এত হীন হয়ে আছে এই আমি সহ্য করতে পারলাম না। তাই হঠাৎ আত্মপ্রকাশ করে ফেলেছি। যে হিন্দু বাঙালির ঘরে ক্ষুদিরাম, কানাইলাল, বাঘাযতীন, যতীন দাস, বিনয়, সুভাষ জন্মেছে, যাদের কীর্তি অমাবস্যার আকাশে নগণ্য নক্ষত্রের মতো ঝলমল করছে, তাদের আপনি ছোট বলবেন? বাঙালির ছেলে রিকশাওয়ালা মোটে মজুর হতে পারছে না বলে আপনারা ক্ষুব্ধ হচ্ছেন, কিন্তু একটা কথা আপনাকে জিজ্ঞেস করছি, সোনা দিয়ে কখনো কোদাল হয়? ভালো ইস্পাত তাও কি হয়? যারা আজ ভারতে কুলি, রিকশাওয়ালা, মোটে মজুর হয়েছে, তারা শ্রমের মহিমা মর্যাদায় মুগ্ধ হয়ে তা হয়েছে? তারা হয়েছে তাদের অন্য কিছু হবার যোগ্যতা নেই বলে। তারা প্রচ্ছন্ন কার্নেগি বা ফোর্ড বলে নয়। এটা সত্যি কথা, হিন্দু বাঙালির ছেলেদের শারীরিক পরিশ্রমে রুচি নেই। তার কারণ তারা অন্য ধাতুতে গড়া। পেটের জন্যে তারা শারীরিক কষ্ট সহ্য করতে পারে না, করতে উৎসাহ পায় না, কিন্তু আদর্শের জন্যে পারে। স্বদেশীর সময় ওই হিন্দু বাঙালির ছেলেরাই জেলে যে শারীরিক নির্যাতন সহ্য করেছে, তার তুলনা আধুনিক ভারতবর্ষের ইতিহাসে আর নেই। তাদের জেলে নিয়ে গিয়ে ঘন্টার পর ঘন্টা হাতকড়া দিয়ে দাঁড় করিয়ে রেখেছে, উঠবোস করিয়েছে, দাঁড় করিয়ে পা দুটো টেনে যতদূর সম্ভব ফাঁক করা যায় তার চেয়েও বেশি করেছে। হান্ডার মেরে ক্ষতবিক্ষত করেছে। খিদের সময় খেতে দেয়নি, তেষ্টার সময় জল দেয়নি, অসুখ হলে ওষুধ দেয়নি। গোঁফ, ভুরু, চুল টেনে টেনে উপড়ে ফেলেছে, তবু ওই হিন্দু বাঙালির ছেলেদের দমাতে পারেনি। শারীরিক কষ্টকে তুচ্ছ করেছিল তারা আদর্শের জন্যে। তারা আজ বাসন মাজা, চাকর, মুটে, রিকশাওয়ালা আর ফ্যাক্টরির কুলি হচ্ছে না বলে তাদের আপনি অবজ্ঞা করবেন? এ আমি সহ্য করব না। বড্ড উত্তেজিত হয়েছেন, বসুন, দাঁড়ান, আমি কপারটার খিল লাগিয়ে দিই। সত্যিই আমি উত্তেজিত হইয়া পড়িয়াছিলাম। ডাক্তারবাবু কপারটা ভালো করিয়া বন্ধ করিয়া দিলেন। তাহার পর আমার দিকে চাহিয়া বলিলেন, আপনি যে হিন্দু বাঙালিদের কথা বললেন তারা নমস্য সন্দেহ নেই, কিন্তু তারা তো নিঃশেষ হয়ে গেছেন। হিন্দু বাঙালির ঘরে ওরকম ছেলে আর আছে কি এখন? নিশ্চয়ই আছে। বাঘের বংশে বাঘই জন্মায়, কিন্তু আপনারা ব্যাঘ্র বংশধরদের নতুন বুলির কারাগারে বন্দি করে অনাহারে জরাজীর্ণ করে শেষে বলছেন, তোমরা লাঙল টানো, ঘানি টানো, গাড়ি টানো। তা তারা পারবে কেন? তারা গরু হতে পারেনি বলে আপনারা তাদের গালাগালি দেবেন, এ আমি সহ্য করতে পারবো না। তবে এইখানেই একটা স্পষ্ট করে কথা বলে দিতে চাই। হিন্দু বাঙালিদের সম্বন্ধে আলোচনা হচ্ছে বলেই তাদের কথা বললাম। এর থেকে এটা যেন মনে করবেন না যে অহিন্দু বা অবাঙালিদের প্রতি আমার ঘৃণা আছে। তাদের কাছেও অনেক ঋণে ঋণী হয়ে আছি আমরা। সে ঋণ সারা জীবন অকুণ্ঠিত কণ্ঠে স্বীকার করব। মুসলমান হাজি সাহেব, মুসলমান সারেং আমাকে যদি না সাহায্য করতেন আমি কোথায় থাকতাম আজ? তাদের অনেকের কাছে এত ভালোবাসা পেয়েছি যা নিজের লোকের কাছেও পাইনি। হিন্দু বাঙালির ছেলের এও একটা বৈশিষ্ট্য, তারা সবাইকে আপন করে নিতে পারে। বসুন বসুন, ভালো করে বসুন, সব কথা শুনি আপনার। ভয় নেই, আমার কাছ থেকে কোনো কথা বেরোবে না। হাসিয়া বলিলাম, ভয় আমারও নেই। বেগতিক দেখি সমুদ্রে ঝাঁপিয়ে পড়ব। সমুদ্রে পেতেছি শয্যা, শিশিরে কি ভয়। তাহাকে আমার জীবন কাহিনী শুনাইতে লাগিলাম। কাহিনী শেষ হইলে উভয়ই কিছুক্ষণ নীরব হইয়া বসিয়া রহিলাম। তাহার পর ডাক্তারবাবু বলিলেন, অদ্ভুত,
আপনার কথাবার্তা শুনে প্রথমে সন্দেহ হয়েছিল, কিন্তু এতটা কল্পনা করতে পারিনি। কিন্তু একটা খটকা আমার এখনও আছে, বলবো? বলুন। আপনি বলছেন বাঙালি বিদ্রোহীর জাত। বিদ্রোহের আগুন জ্বালাবার সুযোগ পেলেই তার প্রতিভার মশাল দিগ্বিদিক উদ্ভাসিত করে জ্বলতে থাকে। এ সুযোগ না পেলে স্তিমিত হয়ে পড়ে সে। কিন্তু এরকম অগ্নিকাণ্ড করে করে একটা জাত কতদিন বেঁচে থাকতে পারে? পারে বইকি। ভারতের উত্তর পশ্চিম প্রদেশেই তো একটা জাত বেঁচে রয়েছে, যারা চিরবিদ্রোহী। এরা বৈদিক সভ্যতা, বুদ্ধ সংস্কৃতি, গ্রিক আক্রমণ, মুসলমান আক্রমণ, তৈমুর, নাদির শাহ সব হজম করে বসে আছে। ইংরেজের কাছেও মাথা নোয়ায়নি। আমানুল্লাহ এদের আত্মার আধুনিক নমুনা। এখনও তারা অপমানের জবাব দেয় রাইফেলের গুলি চালিয়ে, আবেদন নিবেদন করে নয়। ওরা মুসলমান, কিন্তু ওরা বাঙালির স্বগোত্র। রাজা মহেন্দ্র প্রতাপ ওদের কাছেই গিয়েছিলেন সেই জন্য। কিন্তু এরকম করে কি একটা জাত বাঁচবে? হয়তো বাঁচবে না। রানা প্রতাপ সিং বাঁচেনি, শিবাজি বাঁচেনি, লক্ষ্মীবাই বাঁচেনি। আমি যেসব বাঙালিকে বাঙালি জাতির গৌরব বলে মনে করি, তারাও বাঁচবে না। কিন্তু কালের কষ্টি পাথরে যে দাগটা তারা রেখে যাবে, সেটা সোনার দাগ। কিন্তু কেউ যদি না বাঁচে, তাহলে শুধু সোনার দাগ নিয়ে কি হবে? আপনার ভয় নেই। ওই বাঙালিরই মধ্যে এমন একদল লোক আছে যারা চাকরি করে, সেলাম করে, খোশামত করে, অপরের মন জুগিয়ে ঠিক বেঁচে থাকবে আর শুয়োরের পালের মতো বংশবৃদ্ধি করে যাবে। এদের কথাই কবিগুরু একটা কবিতাতে বলে গেছেন, ভদ্র মোরা শান্ত বড়, পোষমানায় প্রাণ, বোতাম আটা জামার নিচে শান্তিতে শয়ান, দেখা হলেই মিষ্টি অতি, মুখের ভাব শিষ্ট অতি, অলস দেহ ক্লিষ্ট গতি, গৃহের প্রতি টান। এদের কেউ মারতে পারবে না। এরা পোকামাকড়ের মতো অমর। এদের মারবার মতো ডিডিটি বেরোয়নি এখনো। কিন্তু এদের নিয়েই তো জাত, এদের কথা ভাবতে হবে বইকি। এরা জৈবিক নিয়মে চলে, প্রকৃতি এদের জন্যে ভাবছেন। আমাদের ভাবনা প্রকৃতির বিদ্রোহী সন্তানদের জন্যে, যারা প্রকৃতির নিয়ম মেনে চলে না। ডাক্তারবাবু হাসিয়া বলিলেন, তাই আপনার অগ্নিশ্বর মুখুজ্জের উপর এত ভক্তি? এ লেখাটা পড়ে সুখ পাবেন। এটা আপনার যদি খুব ভালো লাগে, আপনার কাছে রেখে দিতেও পারেন। আমি হয়তো কোথাও হারিয়ে ফেলব। উনি কোথায় আছেন এখন? কোথাও সিভিল সার্জন হয়ে আছেন। কিছুদিন আগে 24 পরগনায় ছিলেন। এখন কোথায় আছেন ঠিক জানি না। আমি এবার উঠি তাহলে আজ। আচ্ছা, আপনি বিলেতে গিয়ে যদি পৌঁছতে পারেন, কি করবেন তা ঠিক করে রেখেছেন কিছু? কিছু ঠিক করিনি, কিন্তু কাল রাত্রে একটা কথা মনে হচ্ছিল। যদি ওখানে সুযোগ পাই, পুলিশের লাইনে ট্রেনিং নেব। পুলিশের লাইনে? হ্যাঁ, পুলিশ হয়ে এদেশেই ফিরে এসে পুলিশের চাকরি করব। যে পুলিশ আমাদের এত লাঞ্ছনা করেছে, তাদেরই একজন হব। উদ্দেশ্য কি? বিপ্লবী এদেশে চিরকালই থাকবে। যতটা পারি তাদের বাঁচাবো, এই আশা। অবশ্য দুরাশাই এটা। আমার এক দূর সম্পর্কের দাদা ইন্ডিয়া গভর্নমেন্টের সুপারিশে স্কটল্যান্ড ইয়ার্ডে ট্রেনিং নিচ্ছেন। তিনি ভারতবর্ষে পুলিশেরই চাকরি করেন, বড় অফিসার। উপরওয়ালার নেক নজরে পড়ে বিলেতে যেতে পেরেছেন। আমি তো তাঁর বাসাতেই উঠব। আপনার কথাটা মনে রাখব। যদি অবশ্য বিলেতে নেবে আপনার নাগাল পাই। নাগাল নিশ্চয়ই পাবেন। আমার নিজের গরজেই আমি আপনার পিছু নেব। কিন্তু আপনার যে দাদা ভারতবর্ষে পুলিশের চাকরি করে গভর্নমেন্টের পেয়ারের লোক হয়েছেন, তিনি তো আমাকে হাতে পেলে সন্দেশের মতো মুখে ফেলে দেবেন টপ করে। হয়তো আমার ফটো তার অ্যালবামে আছে। যদি থাকেও কিছু এসে যাবে না। আপনার চেহারা তখন অন্যরকম ছিল নিশ্চয়। অতি বিচক্ষণ ডিটেকটিভও এখন আপনাকে দেখে হিন্দুর ছেলে বলে সন্দেহ করবে না।
আমি উঠিতেছিলাম। এমন সময় ডাক্তারবাবু জিজ্ঞাসা করিলেন, আপনি চাকর বাবুর্চির কাজ করেছেন, রান্নাবান্না কিছু শিখেছেন কি? খুব। হিন্দুদের শুক্তো, চচ্চড়ি, ডালনা এসব তো জানাই ছিল। হাজি সাহেবের বাড়িতে মুসলমানি রান্নাও শিখেছি কিছু কিছু। শিক কাবাব, স্বামী কাবাব, মুর্গ মুসাল্লাম, বিরিয়ানি। তাহলে একটা রাস্তা পাওয়া গেলেও যেতে পারে। কীরকম? পরে বলবো। এতক্ষণ শুনলেন সাহিত্যিক বনফুলের লেখা অগ্নিস্বর উপন্যাসটির ৩য় পর্ব। কেমন লাগলো? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজ এখানেই শেষ করলাম।